চলতি বছরের ডিসেম্বরে পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। অপরাধী যত প্রভাবশালী হোক, শাস্তি তাকে পেতেই হবে। অপরাধের বিষয়ে সরকারের নীতি জিরো টলারেন্স, বললেন ওবায়দুল কাদের। নেতানিয়াহুকে গ্রেপ্তারে আন্তর্জাতিক অপরাধ আদালতের দাবিতে পূর্ণ সমর্থন রয়েছে বাংলাদেশের, বললেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। শোক ও শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত হলেন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এবং আইপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। আসসালামু আলাইকুম। দুপুরের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি ঐশ্বর্য খিসা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের সংগ্রামের ন্যায় ও শান্তির জন্য যে সার্বজনীন সংগ্রাম, তারই প্রতীক স্বরূপ। সুতরাং বাংলাদেশ শুরু থেকে বিশ্বের নিপীড়িত জনগণের পাশে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। চলতি বছরের ডিসেম্বরে পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সাল নাগাদ জাতীয় গ্রিডে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ জাহিদুল হাসান। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত শেখ আলীর রিপোর্টে। রাশিয়ান ফেডারেশনের আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মাণাধীন দেশের প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি এখন পুরোপুরি দৃশ্যমান। কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা আকাশ ছোঁয়া স্থাপনাগুলো জানান দিচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের নির্ভীক অবস্থান। সম্প্রতি ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং করোনা মহামারীর কারণে টালমাটাল বিশ্ব পরিস্থিতির মধ্যেও এই মেগা প্রকল্পের কাজ থেমে থাকেনি। ইতোমধ্যে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জ্বালানি ইউরেনিয়াম হস্তান্তর করেছে রাশিয়া। প্রকল্প পরিচালক বলছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সকল নিরাপত্তা এবং প্রোটোকল অনুসরণ করে চূড়ান্ত ধাপে এগিয়ে চলেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ। অদ্যাবধি যে সমস্ত ইন্সপেকশন হয়েছে এবং যতগুলি ভিজিট তারা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি করেছেন, সবগুলি আমরা সাকসেসফুলি কমপ্লিট করেছি এবং তাদের রিকমেন্ডেশন এবং মতামত অত্যন্ত সন্তোষজনক এবং তাদের সমস্ত রিকমেন্ডেশন সমূহ আমরা ফুলফিল করে এগিয়ে যাচ্ছি এবং আমরা আশা করছি যে চূড়ান্তভাবে যখন আমরা ফুয়েল লোডিং করব তখন তাদের রিকমেন্ডেশন যেটা আছে সেই রিকমেন্ডেশন ফুলফিল করার মাধ্যমে সেটা করা হবে। ২৪০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিটে স্থাপিত রাশিয়ার 3+ প্রজন্মের পরমাণু চুল্লির প্রথম ইউনিটে কয়েক ধাপে ডামি ফুয়েল দিয়ে পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু হবে চলতি বছরের শেষ নাগাদ। আশা করছি ফুয়েল লোডিং আমরা এই বছরের শেষ নাগাদ শুরু হবে ইউনিট 1-এর, ঠিক একইভাবে ইউনিট 2-এর ফুয়েল লোডিং আগামী বছরের শেষ অর্থাৎ ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। ইউনিট 1-এর অগ্রগতি 90%, এক্ষেত্রে সমস্ত ভৌত অবকাঠামো এবং অন্যান্য ইকুইপমেন্ট সমূহ ইনস্টল হয়ে গেছে, আর ইউনিট 2-এর অগ্রগতি মোর দেন 70%। ২০১৭ সালের ৩০ নভেম্বর এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মূল পর্যায়ের কাজ শুরু হয়। কর্তৃপক্ষের আশাবাদ, নির্ধারিত সময়ের মধ্যেই বাণিজ্যিকভাবে উৎপাদনে আসবে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ১২০০ মেগাওয়াটের প্রথম ইউনিট। শেখ আলী, বাংলাদেশ টেলিভিশন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপরাধী যত প্রভাবশালী হোক, শাস্তি তাকে পেতেই হবে। অপরাধের বিষয়ে সরকারের নীতি জিরো টলারেন্স। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের প্রতিনিধি, জনগণের ইচ্ছেতেই নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করছে। আন্দোলন সংগ্রামে ব্যর্থ বিএনপি পথ হারিয়ে এখন বেসামাল বক্তব্য দিচ্ছে। আরও জানাচ্ছেন আমজাদ হোসেন।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সমসাময়িক নানা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি বাজেয়াপ্তে আদালতের নির্দেশ এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের মার্কিন নিষেধাজ্ঞা সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে কিনা এমন প্রশ্ন রাখেন সাংবাদিকেরা। জবাবে সেতুমন্ত্রী বলেন, অপরাধীকে অপরাধী হিসেবেই দেখে সরকার। এক্ষেত্রে সরকারের নীতি জিরো টলারেন্স। যত প্রভাবশালী অপরাধ করলে শাস্তি তাকে পেতে, সেখানে যদি অপরাধী হিসাবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিতে যাব। তিনি সাবেক আইজিপি হন আর সাবেক সেনাপ্রধান, অপরাধ করে কেউ পার পাবে না। বিচার বিভাগ স্বাধীন, দুদক স্বাধীন। এ সময় ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে কোনো সাধারণ মানুষ জেল জুলুমের শিকার হননি। বিএনপির যারা জেলে আটক তারা নানা অপরাধে জড়িত। তারা বিএনপি কর্মী হিসেবে নয়, অপরাধী হিসেবেই জেলে আটক রয়েছে। খুনিদের পক্ষে, সন্ত্রাসের পক্ষে, অস্ত্র ব্যবসার পক্ষে বিএনপির ক্ষমতায় থাকা যে প্র্যাকটিস, সে প্র্যাকটিস তারা এখনো করে যাচ্ছে। টিকটকে, ফেসবুকের যে অপপ্রচার, এটা কি সম্ভব কোনো গণতান্ত্রিক দেশে? প্রধানমন্ত্রীকে যে নোংরা ভাষা তারা আক্রমণ করে, এসব করার পরও বলে সরকার জুলুম করছে, নির্যাতন করছে। সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতা অর্জন করেছে নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটে। এটাকে বিএনপি দখল বলছে। বিএনপির নেতারা ওই অন্ধকারে ঢিল ছুটে, তারা বাস্তবতা থেকে অনেক দূরে। বিদেশি বন্ধুরা তাদের ক্ষমতায় বসে, সেই স্বপ্নের কর্পূরও উবে গেছে। আমরা জনগণের প্রতিনিধি, জনগণের ইচ্ছা আমরা দেশ শাসন করছি। এখন বিএনপি ক্ষমতা না পেয়ে পথ হারিয়ে দিশেহারা পথিকের মতো তারা আজকে বেসামাল বক্তব্য দিচ্ছে। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন। নেত্রকোনা ১ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মানু মজুমদারের কফিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানানো হয়েছে। সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে মানু মজুমদারের মরদেহে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে এবং পরে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মানু মজুমদারের প্রতি শ্রদ্ধা জানান। পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারে আন্তর্জাতিক অপরাধ আদালতের দাবিতে পূর্ণ সমর্থন রয়েছে বাংলাদেশের। আজ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সাপ্তাহিক গণবাংলা ও বাংলাদেশ স্বাধীনতা পরিষদের যৌথ উদ্যোগে বিশ্ব শান্তি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে হলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমগ্র পৃথিবীতে আজকে ফিলিস্তিনিদের পক্ষে মানুষ সোচ্চার হয়েছে, কিন্তু জাতিসংঘে যখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব উপস্থাপন হয় তখন কোনো দেশ ভেটো দেয়, যেটি অত্যন্ত দুঃখজনক। আমরা মনে করি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে চিফ প্রসিকিউটর নেতানিয়াহুকে গ্রেপ্তার করার জন্য যে দাবি উপস্থাপন করেছেন সেটির পক্ষে বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহু এখন মানবতার শত্রুতে রূপান্তরিত হয়েছে। তার পলিটিক্যাল সার্ভাইভালের জন্য সে যুদ্ধটাকে প্রলম্বিত করছে। এখন নেতানিয়াহুর উদ্ধত্ত এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে
মার্কিন যুক্তরাষ্ট্রের কথাও সে শুনে না। ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি জামাত রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ফিলিস্তিনিদের পক্ষে একটি শব্দ উচ্চারণ করেনি, তারা ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে। যারা ইসলামের জন্য মায়া কান্না করে, বিএনপি এবং জামাত ফিলিস্তিনিদের পক্ষে একটি শব্দ আজ পর্যন্ত বলেনি। কারণ তাদেরকে কেউ নাকি কোলে করে ক্ষমতায় বসিয়ে দিবে, কেউ কেউ অসন্তুষ্ট হতে পারে, সেজন্য ফিলিস্তিনিদের পক্ষে একটি শব্দ বলে নাই। ওরা কিভাবে মানুষের দেশের স্বার্থ রক্ষা করবে, যেখানে বিশ্বময় মানুষের দাবি, যেটির পক্ষে সমগ্র পৃথিবী আজকে সোচ্চার, অথচ বিএনপি জামাত কিছু বলে না। তোমরা কাপুরুষ এবং তোমরা কোনো বক্তব্য না দিয়ে বিএনপি এবং জামাত ইসরায়েলের দোসরে রূপান্তরিত হয়েছে। সংগঠনের উপদেষ্টা মশিউর আহমেদের সভাপতিত্বে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান, সংসদ সদস্য আওলাদ হোসেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব বীর মুক্তিযোদ্ধা শফিকুল বাহার মজুমদার টিপু, আওয়ামী লীগ নেতা এম এ করিম ও বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক সাদাত হোসেন টোয়েল অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান। বিস্তারিত রিপোর্টে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ সন্ধ্যার পরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর ফলে আগামী ৪৮ ঘন্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, যা বাংলাদেশের সুন্দরবন ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ইতোমধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তি অর্জন করে নিম্নচাপে পরিণত হয়েছে। এখন পর্যন্ত নিম্নচাপকে যদি আমরা তার ইনিশিয়াল স্টেজ ধরি, তাহলে সে বাংলাদেশ পশ্চিমবঙ্গ উপকূল অভিমুখ করে আসে। তবে যে কোনো সময় এর গতি, প্রকৃতি, বৈশিষ্ট্য পরিবর্তন হতে পারে, কারণ যে সিস্টেম এখন আছে আমাদের বঙ্গোপসাগরে, তার বৈশিষ্ট্য পার্শ্ববর্তী অ্যাটমসফেরিক সার্কুলেশন এবং ঊর্ধ্ব আকাশের বৈশিষ্ট্যগুলির উপর অনেকটা নির্ভরশীল। সেই কারণে এই মুহূর্তে আমরা যেহেতু বলিনি এখন পর্যন্ত যে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে, সেই কারণে এখনও ট্র্যাক নির্ধারণ হয়নি। তবে নিম্নচাপকে আমরা বেসিস ধরে যদি তার অভিমুখ চিন্তা করি, সেটি বাংলাদেশ পশ্চিমবঙ্গ বরাবর অভিমুখ করে আছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘন্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এই গভীর নিম্নচাপ থাকার কারণে আমরা সকল সমুদ্র বন্দর সমূহকে ১ নম্বর দূরবর্তী। শেখ আলী, বাংলাদেশ টেলিভিশন। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে তাঁর নিজ শহর মাশহাদে দাফন করা হয়েছে। প্রেসিডেন্ট রাইসির জন্ম ও বেড়ে ওঠা উত্তর পূর্বাঞ্চলীয় ওই শহরে। সেখানে শিয়াদের ইমাম রেজার মাজারে তাঁর মরদেহ দাফন করা হয়। গতরাতে দাফনের আগে লাখো মানুষ তাঁর মরদেহে শেষ শ্রদ্ধা জানায়। গত রোববার ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় দুর্গম পাহাড়ি এলাকায় প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান সহ ৮ আরোহীর সবাই নিহত হন। নিহত ৮ জনের মরদেহ প্রথমে তাবরিজ শহরে নেওয়া হয়। সেখান থেকে মরদেহগুলো নেওয়া হয় দেশটির মধ্যাঞ্চলের ঐতিহাসিক কোম শহরে। পরে রাইসি ও আবদুল্লাহিয়ানের মরদেহ রাজধানী তেহরানে নিয়ে যাওয়া হয়। তেহরানে রাইসির জানাজায় হাজার হাজার শোকার্ত মানুষ অংশ নেন।
গতকাল সকালে রাইসির জানাজা অনুষ্ঠিত হয় পূর্ব বিরজান শহরে। এতে শোকার্ত লাখো মানুষ অংশ নেন। তাকে শেষ বিদায় জানান তারা। পরে রাইসির মরদেহ উড়োজাহাজে করে মাশহাদ শহরে নেওয়া হয়। এর আগে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। মাশহাদ শহরে রাইসিকে দাফনের আগে শোকাহত লাখো মানুষে রাজপথ ভরে যায়। এ সময় বিদেশি কূটনীতিকদের পাশাপাশি প্রতিবেশী বেশ কয়েকটি দেশের কর্মকর্তাও প্রয়াত প্রেসিডেন্ট রাইসির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন। দেশের খবর আবারও। বাজারে বাড়তি দামে কিনতে হচ্ছে ডিম, আর সপ্তাহের ব্যবধানে বেড়ে গেছে কাঁচামরিচের দামও। কৃত্রিম সংকট তৈরির প্রবণতায় নিত্যপণ্যের দামের অস্থিরতার কারণ উল্লেখ করে জোরালো বাজার মনিটরিং জরুরি বলছেন বাজার সংশ্লিষ্টরা। স্বচ্ছতা প্রতিষ্ঠায় ডিজিটাল বাজার ব্যবস্থাপনার উপরও জোর দিচ্ছেন অনেকেই। শাহেদ জাহিদির প্রতিবেদন। বাজারে মাছ মাংসের দাম যখন বেশি থাকে, আমিষের চাহিদা পূরণে স্বল্প আয়ের মানুষের চাই ডিম। কিন্তু অস্থিরতামুক্ত হয়ে ওঠেনি এখনো ডিমের বাজার। তবে উৎস থেকে হাত বদল এড়িয়ে পণ্য আসছে এমন বিক্রয় কেন্দ্রগুলোতে ডিম মিলছে তুলনামূলক কম দরে। গত সপ্তাহে ডিমের দাম আপনার বেচতাম আমরা যে দাম এর থেকে 10 টাকা কমে বেচতেছি। কিছুটা সহনীয় দামে নিরাপদ সবজিও মিলছে কৃষকের বাজারে। গত সপ্তাহে ঝিঙ্গা বেচি 80 টাকা, এই সপ্তাহে বেচি 40 টাকা। গত সপ্তাহে শসা বেচি 80 টাকা, আর 30 টাকা। উৎপাদনস্থল থেকে সরাসরি পণ্য আসছে এইসব বিক্রয় কেন্দ্রে, তাতে সহজে মিলছে নিরাপদ দ্রব্য। তাই তো এই জাতীয় আয়োজন আরও বাড়ানোর তাগিদ উঠেছে নাগরিক সমাজে। সুষ্ঠু সরবরাহ এবং বাজার শৃঙ্খলা প্রতিষ্ঠায় তাগিদ উচ্চারিত হচ্ছে ডিজিটাল প্রক্রিয়া অবলম্বনের। যে ভোগ্য পণ্য রয়েছে এই পণ্যগুলো মেসেজের মাধ্যমে মোবাইলে দেয়া হয় প্রত্যেকের বিভিন্নভাবে, তাহলে তারা সহজে এটা পেতে পারে। বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তির স্মার্ট প্রয়োগের মাধ্যমেই নিত্যপণ্যের বাজারে মধ্যভোগীদের অস্তিত্ব বিলীন সম্ভব। মূল্যগুলা সেগুলো যদি সঠিকভাবে নির্ধারণ করে দেওয়া হয় এবং সেটি অনলাইনে ফিক্স করা হয়, তাকে অনলাইনে অর্ডার দিলে অটোমেটিক্যালি তাদের আর বেশি কম করার কোনো জো থাকবে। সহনীয় মূল্যে এবং সহজে কেনাকাটা সারতে চান ভোক্তারা, আর এই জন্য চাই চৌকস বাজার ব্যবস্থাপনা। সেক্ষেত্রে সুষ্ঠু সরবরাহ নিশ্চিতের পাশাপাশি বাজারে বাজারে ডিজিটাল বোর্ডে পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান করে তোলার উপর জোর দিচ্ছেন পর্যবেক্ষকেরা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর সময় উপযোগী ব্যবস্থাপনায় বাজারে স্থিতিশীলতার আবহ গড়ে উঠবে, প্রত্যাশা সচেতন মানুষের। শাহেদ জাহিদি, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। আগামীকাল 11ই জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মজয়ন্তী। 1899 সালে তিনি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব পশ্চিমবঙ্গে কাটলেও তরুণ বয়সে তিনি বেশ কয়েকবার বাংলাদেশে এসেছেন। গোমতী বিধৌত কুমিল্লার মুরাদনগরের দৌলতপুরের মাটির সঙ্গে কবির অসংখ্য স্মৃতি জড়িয়ে রয়েছে। এখানকার বিভিন্ন এলাকায় সঙ্গীত চর্চা ও কাব্য রচনার পাশাপাশি তিনি মেতে উঠেছিলেন আমোদ আড্ডায়। কুমিল্লার বিভিন্ন পরিমণ্ডলে নজরুলের ছিল অবাধ পদচারণা, আর এজন্যই নজরুল নিয়ে চর্চা ও গবেষণার জন্য কুমিল্লায় প্রতিষ্ঠিত হয় নজরুল ইনস্টিটিউট কেন্দ্র। কুমিল্লা থেকে রাবেয়া আক্তারের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল ফেরদৌস। 1921 সালের এপ্রিলে প্রথমবারের মতো কুমিল্লায় এসেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এরপর বিভিন্ন সময় তিনি কুমিল্লায় এসেছেন। এখানে বসেই সৃষ্টিশীল নানা গান, কবিতা লিখেছেন, জড়িয়েছেন প্রেমে। কবির রাজনৈতিক জীবনেও কুমিল্লা জড়িয়েছিল। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আনন্দময়ীর আগমনে কবিতা লিখে কুমিল্লাতেই গ্রেফতার হয়েছিলেন। এভাবেই কুমিল্লার সঙ্গে এক অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে উঠেছিল কবি কাজী নজরুল ইসলামের। কুমিল্লায় জাতীয় কবির স্মৃতি বিজড়িত অনেক নিদর্শন রয়েছে। সরকারিভাবে সংরক্ষণ করা হচ্ছে এসব নিদর্শন। অনেক স্থাপনা ছিল যেগুলো অযত্নে অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমাদের যে স্থাপনাগুলো বর্তমান সরকার আসার পর অনেক অংশেই সংরক্ষিত হয়েছে। তরুণ বয়সে কবির অনেকটা সময় কেটেছে কুমিল্লা ও দৌলতপুরে। দৌলতপুরে ৭৩ দিন অবস্থানকালে নজরুল ১৬০টি গান ও ১২০টি কবিতা রচনা করেন। এখানকার রচনা নজরুলকে প্রেমিক কবি হিসেবে পাঠক দরবারে পরিচিত করেছে। কবি নজরুলকে নিয়ে চর্চা ও গবেষণার জন্য কুমিল্লায় প্রতিষ্ঠিত হয়েছে কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র।
নজরুলের সৃষ্টিকর্ম নিয়ে চর্চায় কাজ করছে এই ইনস্টিটিউট, যা নজরুল চর্চা ও গবেষণায় আগ্রহী করে তুলছে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের। ওনার কবিতার মাধ্যমে যেভাবে আমাদের দেশকে তুলে ধরছে, দেশের মানুষদেরকে পরিচয় করা দিয়েছে, সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে আমি মূলত আমার সন্তানকে কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটে দিয়েছি। বাচ্চারা শিখবে, আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলবে, নিজেদেরকে সুন্দরভাবে উপস্থাপন করবে, সেই ভালো লাগা থেকেই মূলত বাচ্চাদেরকে এখানে শিখতে দেয়া। আসানসোলের চুরুলিয়া গ্রামে কবির জন্ম হলেও নজরুলের ব্যক্তিগত জীবন সংগ্রাম, সংস্কৃতি চর্চায় বহু ঘটনার নীরব সাক্ষী এই কুমিল্লা। তাই তো কুমিল্লার নজরুল আর নজরুলের কুমিল্লা অঙ্গাঙ্গিভাবে জড়িত। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। সাবেক সংসদ সদস্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক মকবুল হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক স্মরণ সভার আয়োজন করা হয়। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম। সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ও সংগঠনের সাধারণ সম্পাদক AKM আফজালুর রহমান বাবু বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে একজন সক্রিয় কর্মী হিসেবে মকবুল হোসেনের অবদান চিরস্মরণীয়। দেশে এখনও ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বক্তারা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাঁশ ও বেতের তৈরি আধুনিক ও সুদৃশ্য সামগ্রী এখন 8টি দেশে রপ্তানি হচ্ছে। মধ্যস্বত্বভোগীরা কম দামে এসব পণ্য কিনে বেশি দামে বিদেশে রপ্তানি করে লাভবান হলেও উন্নতি হয়নি উৎপাদকদের অবস্থার। পাশাপাশি চাহিদা কমে যাওয়া, বাঁশ বেতের দুষ্প্রাপ্যতা ও কারিগর সংকটের কারণে ধুঁকছে শিল্পটি। এই শিল্পকে বাঁচাতে সহজ শর্তে অর্থায়ন এবং সরাসরি বিদেশে রপ্তানি করার দাবি উদ্যোক্তাদের। মানিকগঞ্জ ঘুরে এসে বুলবুল আহমেদের ক্যামেরায় দিনার সুলতানার প্রতিবেদন। মিন্টুচন্দ্র সরকার বাপদাদার পেশা ধরে রাখতে 25 বছর ধরে বাঁশ ও বেত শিল্পের সঙ্গে জড়িত থাকলেও নিজের 2 ছেলেকে এই পেশায় আনতে চান না। আমার দাদাই করতো, আমার বাপাই করছে, তারপর বাপে নাই আমি করি। বাপের ঐতিহ্যটা আমি ধরে রাখছি, পোলা পান্ডে এটা শিখাবো না। আগে যে পণ্যর যে চাহিদা ছিল সেই চাহিদাটা এখন নাই। তার মতো মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঋষিপাড়া গ্রামের 150টি পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শিল্পকে আঁকড়ে থাকলেও পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে দিনে দিনে আগ্রহ হারাচ্ছেন। বাজারে এখানে যে বেতের দাম পাওয়া যায় না, আর অফিসে সেরে ওরকম রেটটা দেয় না। এই দেশের থেকে মনে করেন যে আমরা কিছু লোন টোন উঠিয়ে কোনো বেত কিনা নিয়ে কিছুটাই বেশি টুকটাক বেশি আর কিস্তি মিস্তি দিয়ে শোধ করি আর কি। টাকা পাই না, ওই যে নিহারির কানের সৈন্য আর জাইলার গুদে নেংটি আমাগুলো তাই আমাগো কিঞ্চিত মাত্র আমরা পাই। আমরা সংসারে মহিলাদের অনেক কাজকর্ম থাকে, ওইসব কাজকর্ম কইরা তারপর এগুলো আমাদের করতে হয়। এটার তলি বানালে অত দিনে 50টা বানালে 250 টাকা আমার হয়, তাতে আমার সংসার একটু উপকার হয়। আন্তর্জাতিক বাজারে ঘিওরের কুটির সামগ্রী পৌঁছে গেলেও মধ্যস্বত্বভোগীদের কারণে ভাগ্য ফেরেনি এই শিল্পের কারিগরদের। পাশাপাশি বাজারে প্লাস্টিকের পণ্যের দৌরাত্ম্য, পুঁজির অভাব ও বেতের ডিজাইনের উন্নয়ন না হওয়ায় দিন দিন কমে আসছিল এ শিল্পের সঙ্গে জড়িতদের সংখ্যা। তখন ঐতিহ্যবাহী এ শিল্পের সহায়তায় এগিয়ে এসেছে শিল্প মন্ত্রণালয়ের অধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প এসএমই ফাউন্ডেশন। আমাদের এসএমই ফাউন্ডেশন যে আমাদের ট্রেনিং করাইছে, এই ডিজাইন পণ্যগুলো একটু আপডেট হয়েছে, 150 থেকে 200টা আইটেম তৈরি করতে পারতেছি। ওনাদের কারণে আমি আজকে নতুন উদ্যোক্তা হতে পেরেছি। বর্তমান বাজারের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আমাদের পণ্যগুলো আমরা তৈরি করতে পারতেছি। এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান জানালেন, বাজার চাহিদা সম্পন্ন পণ্য উৎপাদনের পাশাপাশি আর্থিকভাবে সহায়তা করা হবে তাদের। ক্রেতাদের পছন্দের সাথে তাল মিলিয়ে তারা যেন তাদের পণ্যগুলো ডিজাইন করতে পারেন এবং পাশাপাশি নতুন পণ্য বাজারে নিয়ে আসার জন্য কিন্তু আমরা চেষ্টা করছি। আমাদের এসএমই ফাউন্ডেশন যেমন আঞ্চলিক মেলা, জেলা পরিষদের যে মেলা, সেখানে কিন্তু আমরা এদেরকে নিয়ে আসতেছি। অর্থাৎ আমাদের বাংলাদেশে যারা এই পণ্যগুলি রপ্তানি করেন তাদের সাথেও কিন্তু আমরা ওনাদেরকে সংযোগ করে দিয়েছি। আমাদের নিজস্ব যে তহবিল আছে সেই তহবিল থেকে প্রতিষ্ঠানগুলো আছে যারা ঋণ দিয়ে থাকে তাদের মাধ্যমে ঋণ দেওয়ার জন্য সেই চেষ্টাটা করে যাচ্ছে।
কম সুদে ঋণ ও সরাসরি বিদেশে পণ্য রপ্তানি ব্যবস্থা করার পাশাপাশি এই শিল্পের ভৌগোলিক নির্দেশক জিআই হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এ শিল্পের সঙ্গে জড়িতরা। দিনার সুলতানা, বাংলাদেশ টেলিভিশন। কক্সবাজারের উখিয়ার থাইংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন জানান, আগুন লাগার পরপরই তা নিয়ন্ত্রণে দমকল বাহিনীর ৩টি ইউনিট কাজ শুরু করে এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি। ১৩ নং ক্যাম্পের বাসিন্দারা জানায়, অগ্নিকাণ্ডে মুহূর্তেই বেশ কিছু ঘর পুড়ে যায়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রকৃতিপ্রেমীদের কাছে বিশ্ববিদ্যালয়টি আগ্রহের অন্যতম এক কেন্দ্র। তবে গত কয়েক বছর ধরে ভ্রমণ পিপাসুদের কাছে বাড়তি উন্মাদনা যুক্ত করেছে পদ্মফুল। সাভার প্রতিনিধি মোহাম্মদ গোলাম মুস্তফার পাঠানো তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। গ্রীষ্মের তীব্র দাবদাহেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফুটে থাকা পদ্ম শোভা বাড়াচ্ছে। প্রায় ৩ সপ্তাহ আগেই বিশ্ববিদ্যালয়ে পদ্ম ফুটতে শুরু করেছে। রক্তিম আভা ছড়ানো লাল শাপলা ও পদ্মের সৌন্দর্যে মন মাতানোর রূপ ধারণ করেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের ৩টি ছোট্ট জলাশয়ের পুরোটা জুড়ে আছে সাদা গোলাপের মিশেলে দৃষ্টিনন্দন পদ্ম। এসব পদ্মের কোনোটি ফুটে সৌন্দর্য বিরাচ্ছে, আবার কোনোটির কলি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ফোটার অপেক্ষায়। লেক জুড়ে পদ্মের এমন অপরূপ সৌন্দর্য প্রকৃতি প্রেমীদের মনকে নাড়া দেয়। পাশের রাস্তা দিয়ে যাবার সময় পদ্মের সৌন্দর্য উপভোগ করতে লেকে ঢু মারতে দেখা যায় পথচারীকেও। শুধু পদ্ম নয়, বিশ্ববিদ্যালয়ে ফুটেছে কৃষ্ণচূড়া সহ অসংখ্য নানা জাতের ফুল, যা প্রকৃতি প্রেমীদের মাঝে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। ওইখানে পদ্ম ফুল আছে, কৃষ্ণচূড়া গাছ আছে। প্রাকৃতিক সৌন্দর্যে আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম নেই, তারপর কিছুক্ষণ আড্ডা দেই, তারপর আবার পুনরায় কাজে যোগদান করি। তো ছাত্রছাত্রীরাই না, শুধু বহিরাগতরাও এখানে আসে, এসে সবাই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। দেখতে আসছি তো, দেখে আর মন মানলো না, নামতে হইলো, আমি তুললাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনার অনেক পদ্ম ফুটে, তো আমরা সেটা দেখার জন্যই আসছি এবং ভিডিওতেও দেখছি, সেটা দেখেই আসছি। এসে আপনারা পদ্ম দেখে আর নিজেদেরকে আমরা সামলাইতে পারিনি। বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট দিয়ে পা রাখলেই মনে হবে এ যেন এক প্রকৃতির লীলাভূমি। একটু সামনে আসলেই চোখে পড়বে দুটি লেক, যাতে ফুটে আছে অসংখ্য লাল শাপলা ও পদ্ম। তারপর শহীদ মিনারের পাশ দিয়ে সামনের দিকে গেলেই চোখে পড়বে রাস্তার দুপাশে ফুটে থাকা জারুল, কৃষ্ণচূড়া ও পদ্মসহ নানা জাতের রঙিন ফুল। বিশ্ববিদ্যালয়ের এই প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখার জন্য প্রকৃতি প্রেমীদের আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রচুর লোক এই পদ্ম ফুল এবং পাখি দেখতে আসে। এই সৌন্দর্যটা ধরে রাখার দায়িত্ব আমাদের, আপনাদের সকলের। সবার প্রতি আমার আহ্বান থাকবে, এই বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যটা যেন সবাই রক্ষা করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাকৃতিক সৌন্দর্য, বন্যপ্রাণী ও পাখিদের অভয়ারণ্য। এখানকার প্রকৃতি পুরো বছরই ঋতুর পালাক্রমের সাথে সাথেই পরিবর্তন হয়। বর্তমানে জারুল, বহেরা, কৃষ্ণচূড়া ও দৃষ্টিনন্দন পদ্মসহ অসংখ্য নানা জাতের ফুল রয়েছে এই ক্যাম্পাসে। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন। আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস। চেন্নাই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এর আগে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনালে ওঠে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আজ শুরু হলো শেখ হাসিনা বিভাগ ভিত্তিক নারী টি-20 ক্রিকেট টুর্নামেন্ট 2024। রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রকৌশলী ফিরোজা করিম নেলি। প্রতিযোগিতায় 4টি বিভাগীয় দল অংশগ্রহণ করছে। দুপুরে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চলতি বছরের ডিসেম্বরে পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট।
অপরাধী যত প্রভাবশালী হোক, শাস্তি তাকে পেতেই হবে। অপরাধের বিষয়ে সরকারের নীতি জিরো টলারেন্স, বললেন ওবায়দুল কাদের। নেতানিয়াহুকে গ্রেপ্তারে আন্তর্জাতিক অপরাধ আদালতের দাবিতে পূর্ণ সমর্থন রয়েছে বাংলাদেশের, বললেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। শোক ও শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত হলেন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এবং আইপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। দুপুরের সংবাদ শেষ হলো। খোদা হাফেজ।